নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প পড়ে শোনাব। গল্পটি লেখকের নিজের বয়ানেই লেখা। তারই জীবনের ছোটবেলার একটা ঘটনা নিয়ে এই গল্পটি তৈরি। গল্পটির নাম বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। শুনতে থাকুন। ঠাঙারের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। তাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অভ্যর্থ তার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ে যেত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এর ভাবা চিন্তা বাজবিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী, কোথাও কোমরের বেশি জল নেই, সমস্ত ওই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেখানেই এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো। বড়শিতে টোপ গেঁথে সেইগুলি ধরার ছিল আমার বড় আনন্দ। একলা নদী তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ, কোথা থেকে ঠ্যাঙারেরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ থানায় গিয়ে খবর দিয়ে এসেছে। এ ঝঞ্ঝাট কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এ দৃশ্য যদি কারো চোখে পড়তো, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপর রাত্রি এলে শেয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্নমাত্র থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটতো, কিন্তু ঘটতে পেলে না। সেই গল্পটা বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুরমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরুন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। ঠাকুরমা নয়নচাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞেস করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? সে বললে, একটি ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি। পিস্তুত ভাই বলে পাঠিয়েছে 4-5টা গরু সে রাখতে পারছে না, আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে, বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে। তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলেন, কিন্তু নয়নচাঁদ কিছুতেই সম্মত হলো না। বলল, দিদি, যেতে আসতে কোষ আসতে পথ বই নয়, জ্যোৎস্না রাত, স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো, কি করবো বলো তো দিদি? পথে ভয়টা যে কি তা এ অঞ্চলের সবাই জানে। ঠাকুরমা একেবারে বেঁকে বসলেন। বললেন, না, কখনোই না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেত দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম। নয়ন চলে গেলে পুকুরে নেই আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম বাগানের ভিতর দিয়ে
মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখিয়ে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। বললে, চলো ঠাকুর, যা অদেষ্টে আছে তাই হবে, এত দূর এসে তো আর ফিরতে পারবো না। নয়নদা সাতগাঁর একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাঁটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 কোষ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে, এখন শুয়ে একটু ঘুমুক, তারপর বেলা পড়লে যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙলো তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তাড়া, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4-5 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। কোষ 2 না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বর উদ্বেগে পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুড় গাছের সারি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল নিয়ে বাড়ি গেছে, তাদের খুরের ধুলো এখনও নাকে মুখে ঢুকছে। এমনি সময়ে সুমুখে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো, রক্ষে করো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপ ধাপ দুম দাম শব্দ, তারপরেই সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে, তারপর বললে, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত। কে কোথায় আছো, রক্ষে করো, তখনও দোকানে বাজছে। ভয়ে ভয়ে বললাম, নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে? মারে যদি। না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙারে কিনা, আমাদের দেখলেই পালাবে, ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি, এমন অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগোতেই চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকোলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে। সে কি ভয়ানক গলা! বললে, খবরদার বলছি তোদের, বামুনের ছেলে সঙ্গে আছে, পাবড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। কেউ জবাব দিলে না। আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে, অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে হাই হাই করে উঠল। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলো ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো। বললে, ওরে নারকী, নরকের কীট, তোরে মিছে মিছে একজন বৈষ্ণবের প্রাণ নিলি, এ তোরা করেছিস কি? তার ক্ষণেক পূর্বের ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে সাড়া এলো না। নয়নারী দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত।
সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণপরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুরঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজতবাস করে। ঠাকুরমার এক পিস্তুত ভাই ছিলেন জেলের বড় উকিল, তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোঁড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই। যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে গলায় মাথায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুর আশীর্বাদ করো যেন এবার মোড়ে সজ্জাত হয়ে জন্মায়, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠত, বলতো, অত আশা করি না দিদি, পাপের আমার শেষ নেই, সে কথা আর কেউ না জানুক, তুমি জানো, তোমার কাছে কিছু গোপন করিনি। ঠাকুরমা বলতেন, সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন, তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী সংসারে কজন আছে? এ পথ কখনো ছাড়িস না রে, পরকালের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুরমা হেঁকে বলতেন, কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন, ভুলিস নে যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই। বললে, নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধেবেলা ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়, ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2 ঘন্টা 4 ঘন্টাই বা দেয় কে রে? তোর 14 পুরুষের ভাগ্যি যে এ যাত্রা বেঁচে গেলি, ধর্ম কথা শোনাতে হবে না, পালা পালা। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল, বটে রে হারামজাদা, পালাবো তোদের ভয়ে। তখন ট্যাগ থেকে 5টা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম, পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দিই, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন ছাতি আমি, আর কেউ নয়। বলি, নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস, হারামজাদা শেয়াল কুকুরের বাচ্চারা? গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে, কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়েই ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বললে, চলো দাদা, এবার ঘরে যাই, রাত হয়ে এলো। তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন, ওরা সব শেয়াল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেরে নয়নদা? নয়ন হেসে ফেললে, বললে, থাকগে দাদা, কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কথা নেই, আমার একটা প্রশ্নেরও সে হাঁ না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না, বামুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম, একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে। নয়নদা যেতে দিলে না, নইলে আমিই তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, নয়নদা, তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারব, কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? নয়ন পুনরায় হেসে বললে, ছিপের ঘায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাউডার এক গাছা আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1 বেটাকে ধরে আনছি, কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। না, ভয় কি, এই যে হাতে লাঠি রইল। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে, তার বড় লাঠিটা রইল ডান হাতে,
তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠেঙারেরা ঠাউরে ছিল আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখিরির ট্যাঁক হাতড়ে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে। হঠাৎ একজনের চোখ পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সভয়ে চেঁচিয়ে উঠল, কে ওখানে দাঁড়িয়ে? আমি নয়ন ছাতি। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপরে পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বললে, এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালালো। শুভ সংবাদে সেইখানেই দাঁড়িয়ে লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, ওরে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না যেন। না দাদা, তুমিই মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, তার পিছনে নয়নচাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে। এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতছিন্ন ন্যাকড়া, তখনও কাঁদছিল। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞেস করি সত্যি জবাব দে। কজন ছিলি? তাদের কি নাম? কোথায় ঘর বল? লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড়গড় করে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলবো না। এখন বল, বোস্টন ঠাকুর পড়ে গেলে নিজে তুই ক ঘা দিয়েছিলি? 5-7 ঘা হবে বোধ হয়। নয়নচাঁদ দাঁত কড়মড় করে বলে, আচ্ছা, 5-7 ঘায় সই। এবার ঠিক তেমনি করে শো, যেমন করে বোস্টন ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই, এগিয়ে এসো। ওই খেটে দিয়ে 5-7 ঘায়ে সাবার করা চাই, কিন্তু দেখবো কেমন হাতের জোর। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড়। বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা 2-3 লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে। বললে, দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, 2-3 ঘাড় বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন আর কার। চেহারা দেখে গায়ে কাঁটা দিলে। নতুন খেলা শুরু করবো কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? তবে আমিই শেষ করে দিই। না নয়নদা, না, মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত না। বললাম, চলো, ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে। শুনে নয়নদা যেন চমকে উঠল। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে, তারাও ওকে তেমনি ফাঁসি দিক, যেমন কর্ম তেমনি ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল, তারপর তারে একটা লাঠির ঠেলা দিয়ে বলে, ওরে ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বললে, বেটা মরে গেল নাকি? যে দুর্বল সিং, 2 দিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে। যা বেটা, দূর হ, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনিই রইল পড়ে। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনিই ঘরে যাবে। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল, ঠাকুরমা ভাবছে। পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইয়ে লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি, চলো না, বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আরেকটা মানুষ মারা? হ্যাঁ, তাই তো, সেই তো তার উচিত সাজা, আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বললে, কিন্তু সব উচিতের যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ জবাব দিলে না, একটু ভেবে বললে, বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষে এই অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পর জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? নয়ন বললে, না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না। জবাবটাই বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনঃপুত। বললাম, কিন্তু ওরা বেঁচে গেল তো, শাস্তি তো হলো না। নয়ন অন্যমনস্ক হয়ে কি ভাবছিল। বলল, কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণে সচেতন হয়ে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুরমা জানেন, তুমি বড় হয়ে তাকে একদিন জিজ্ঞেস করো। আমার কিন্তু বড় হবার সবুর সইল না। বাড়িতে পা দিয়ে এই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গে যথোচিত সঞ্চালনে
আমাদের ঠ্যাঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কী কাণ্ড ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়না তখন চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলে তোমার মেজ বউয়ের ভাইদের দল পথে। ঠাকুরমা একটু হেসে বললেন, দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন, ও তোর ঠাকুরের ভোগে লাগাকে যা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বৈষ্ণব তুই হতে পারলি নে। কেন দিদি? তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলেও আরও গোটা 5-6 মরতো। তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপতো দিদি। ঠাকুরমা চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়ন নিজে, কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল।